আফগানিস্তানের বিপক্ষে ৮ রানে হেরে বিশ্বকাপের এবারের আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সেই কথা এখন সবার জানা। তবে মাত্র এক ম্যাচ খেলে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে যে মৃদু আশা জেগেছিল সেমিতে যাওয়ার, বাংলাদেশ দল সেমিফাইনাল খেলবে, সেই আশাও কিন্তু শেষ হয়ে গেছে। এই হতাশার পেছনের কথা এবং বাংলাদেশ দলের স্ট্র্যাটেজিতে কোনো ভুল ছিল কিনা, এসব নিয়ে আজ কথা বলতে চাই, আলোচনা করতে চাই। স্বাগত আজকের বার্তা কক্ষ থেকে। দুই 2010-এ ওয়েস্ট ইন্ডিজেই প্রথমবার বিশ্বকাপে খেলেছিল আফগানিস্তান। 2024-এ এসে আবারও সেই ওয়েস্ট ইন্ডিজেই টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে আফগানিস্তান। নিঃসন্দেহে আফগানিস্তানের সমর্থকদের জন্য আনন্দের দিন এবং সেই উল্লাসও তারা করছেন। তবে বরাবরের মতো এবারও আসলে হতাশার সাগরে ভাসছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। আজকে এসব বিষয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর ক্রীড়া বিভাগের জ্যেষ্ঠ সহসম্পাদক মেহেদী হাসান ভাই। ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। মেহেদী হাসান ভাই, এই যে এক ম্যাচ খেলে বাংলাদেশ দলের আজকে সকালের যে ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, একটা তো বাংলাদেশ দলের তো সুপার 8-এ 3টা ম্যাচের মধ্যে আমরা আশা করেছিলাম হয়তোবা যে আজকের ম্যাচটা হয়তোবা জিতবে, এবং সেই সঙ্গে আরও একটি সমীকরণও যুক্ত হয়েছিল যে যদি 12 ওভার এক বলের মধ্যে জেতা যায় তাহলে হয়তোবা সেমিফাইনালও খেলা যেতে পারে। তো এইরকম একটা অবস্থায় বাংলাদেশ ছিল। আপনার কাছে কি মনে হচ্ছে পুরো বাংলাদেশ দলের আসলে বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের যে টিম যে কনফিডেন্স লেভেল, এটা আসলে কেমন ছিল আপনার কাছে? প্রথম কথা হচ্ছে, এই ম্যাচটা বাংলাদেশের এভাবে খেলার কথাই ছিল না। একটা সুপার 8-এর ম্যাচ হওয়ার কথা। কালকের ভারত অস্ট্রেলিয়া ম্যাচের যে ফল, সেই ফলের কারণে বাংলাদেশের সম্ভাবনাটা জেগে ওঠে আর কি। তো জেগে ওঠার পরে স্বাভাবিকভাবে টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলার একটা সুযোগ যখন ক্রিয়েট হয়, তখন টিম স্পিরিট বা দলের বডি ল্যাঙ্গুয়েজ সবই প্রচণ্ড রকম ইতিবাচক হয়ে যাওয়া উচিত। এবং সেটা সকালে যে ম্যাচটা হলো আফগানিস্তানের সঙ্গে, সেইখানে বোলিংয়ে সেই স্পিরিটটা ছিল। আফগানিস্তানকে যখন 115 রানের ভিতরে 20 ওভারে খুব স্বল্প সংখ্যায় বেঁধে ফেলার পরে বাংলাদেশ টিম টার্গেটটাও পেয়ে গেল যে 12.1 ওভারের ভেতরে এই স্কোরটা করতে হবে। তো এরপরে এই ম্যাচ নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটা সম্ভবত টিমের অ্যাপ্রোচটা আর কি। ব্যাটিংয়ের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা যদি এইভাবে দেখি যে ম্যাচে একটা পর্যায় পর্যন্ত বাংলাদেশ দল যে 12.1 ওভারের ভেতরে স্কোরটা করতে হবে সেই লক্ষ্যে ছিল, এবং তারপর একটা পর্যায় থেকে আস্তে আস্তে ছিটকে পড়ে এবং 17 পুরো 20 ওভারও খেলতে পারেনি আর কি। 105 রানে অল আউট হয়েছে আর কি 17.2 ওভারে। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা জাগে সেটা হচ্ছে যে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যখন একটা সুযোগ আসে হাতে, এবং সেই সুযোগটা যখন এভাবে আসে যে 12.1 ওভারের ভেতরে এই স্কোরটা, এবং স্কোরটা খুব বেশি বড় না। বর্তমান টি-20 খেলার ধাঁচের কথা যদি ধরি, ওভার প্রতি 9.50-এর একটু বেশি করে রান আর কি। সেইটা এখনকার টি-20-তে এটা হ্যাঁ কঠিন, আবার খুবই সম্ভব। পুরো বিষয়টা ডিপেন্ড করে অ্যাপ্রোচের উপরে, আমরা কীভাবে এই স্কোরটা আমরা তাড়া করার দিকে গেলাম। এখন যদি দেখি আমরা যে আমরা নবম ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম, যেখান থেকে 19 বলে 19 বলে হচ্ছে 43 রানের দরকার ছিল আর কি। এই যে 19 বলে আমাদের যে 43 রানের দরকারটা ছিল, এইটা বর্তমান টি-20-তে আপনার নেদারল্যান্ড বা আয়ারল্যান্ড বা এই ধরনের দলও এগুলো করতে পারে আর কি। তো এখন সেই প্রশ্নটা আসে, আমাদের সেই সাহসটা ছিল কিনা আর কি যে এইটা করার। এখন সেইখান থেকে একটা প্রশ্ন উঠেছে এরকম যে মাহমুদুল্লাহ রিয়াদ আপনার নূর আহমেদের হচ্ছে 10ম ওভারে 5টি বল ডট দিয়েছেন আর কি। পরে আমাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু সংবাদ সম্মেলনে সেই বিষয়টাও বলে দিয়েছেন যে আমাদের কি লক্ষ্য ছিল আর কি। সেই যে অনেকে হয়তো মাহমুদুল্লাহকে কাঠগড়ায় তুলছেন, কিন্তু তার আগে বোধহয় আমাদের এই জিনিসটা একটু ভেবে দেখার দরকার যে আমাদের টিম অ্যাপ্রোচটা কি ছিল আসলে। সেই দলীয় থামা এখানে যে শান্তর যেহেতু প্রেস ব্রিফিংয়ের কথাটাই আসছে, শান্ত মনে বলছিলেন যে হচ্ছে তাদের লক্ষ্য ছিল 3 উইকেট পর্যন্ত আসলে দেখে যাওয়া। প্রশ্নটা ঠিক এখানেই যে আপনার এই ম্যাচ থেকে আসলে কি পাওয়ার আছে, টিমের বেস্ট ইন্টারেস্টটা কি? টিমের বেস্ট ইন্টারেস্টটা হচ্ছে আপনাকে এত ওভারের ভিতরে এত রান করলে আপনি সেমিফাইনালে উঠতে পারবেন। এর বাইরে অন্য কোনো চিন্তায় ব্যাটিং করাটা, যেটি ইন্টারন্যাশনাল প্রতিযোগিতামূলক ক্রিকেটে যেটা আসলে কোনো দল চিন্তা করে না আর কি।
তো ভাবেও না আর কি এইভাবে করার কথা। তো যদি আমি অধিনায়কের কথার সূত্রই ধরি যে তিনটা উইকেট পর্যন্ত সেমিফাইনালের জন্য ব্যাটিং করবে, 3টা উইকেট পড়ে যাওয়ার পরে জয়ের জন্য খেলবে আর কি, স্বাভাবিক ব্যাটিং, মানে উনি যেটা বলেছেন আর কি। তো 3 উইকেট পড়েছে হচ্ছে আপনার তৃতীয় ওভারে আর কি। তো এরপরেও তো বাংলাদেশ আপনার ম্যাচে ছিল আর কি, নবম ওভার পর্যন্ত 19 বলে 43 রানের দরকার ছিল। তো টিম তাহলে কি টিমের বার্তাটা কি সবার ভেতরে সমানভাবে ছিল না, যে মানে একজন 3 উইকেট পড়ে যাওয়ার পরে এই বার্তা পেয়েছে, আর একজন হচ্ছে আপনার জেতার জন্য খেলেছে? বিষয়টি একটু অস্পষ্ট, ঠিক পরিষ্কার না বিষয়টা আর কি। আর এটা তো স্ট্র্যাটেজিক্যালি একটা ভুল সিদ্ধান্ত বলা যেতে পারে, বা ভুল একটা প্ল্যানিং বলা যেতে পারে। ভুল ঠিক, এইটা যেহেতু ক্রিকেট তারা খেলেন, তারা সবচেয়ে ভালো বুঝবেন। তবে এতটুকু বলা যায় যে আপনি যখন T20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছেন, তখন পৃথিবীর সবচেয়ে কঠিন উইকেটেও আপনি এই স্কোরটা তাড়া করার জন্য খেলবেন। এছাড়া এর বাইরে মাথায় অন্য কোনো চিন্তাভাবনা, সেটা প্রতিযোগিতামূলক ক্রিকেটে এটা কোনো দল, আমি জানি না, আমার মানে এই চিন্তা করে ব্যাটিং করে কিনা আমার জানা নেই আসলে। আচ্ছা, এই যে একটা স্কোর ধরেন যে 116 রান করতে হবে 12.1 ওভারের মধ্যে, বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ, সেটা তো আমরা দেখেছি যে আসলে তৌহিদ হৃদয় বেশ ভালোই করছে বিশ্বকাপে, সে বেশ ভালো রান করেছে এবং T20 উপযুক্ত পারে তার যে ধরনের হার্ড হিটিং ব্যাট, এবং তারপরে দেখা যাচ্ছে রিশাদ হাসানেরও হার্ড হিটিংয়ের অ্যাবিলিটি আছে। আসলে এইরকম দুইটা ব্যাটসম্যানকে আসলে কেন আগের দিকে নামানো হলো না, বা আপনার কাছে কি মনে হয় এই জায়গাটাতে কোনো রিশাফলের প্রয়োজন ছিল কিনা? রিশাফল হয়তো করা যেত, কিন্তু যদি এইভাবেও দেখি আমরা যে তাহিদ হৃদয় নেমেছে হচ্ছে 6 নম্বরে। তাহিদ হৃদয় যখন আউট হয়ে গেলেন, আউট হয়ে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশ ম্যাচে ছিল। এখন যদি এইভাবে এই বিষয়টা আমরা যদি চিন্তা করি, তাহিদ হৃদয়কে 3 বা 4 নামানো হলো আর কি, তো উনি যদি সেখানে তো খারাপও করতে পারতেন, খারাপ করলে তো বাংলাদেশ আরও প্রেশারে পড়তো। এটা আসলে ভাইস ভার্সা। আপনার এখন আপনার তাহিদ হৃদয় কত আপনার 8 বলে বা 14 বা 15 করে আউট হয়েছেন। তো তাহিদ হৃদয়ের একটা বিষয় হচ্ছে যে তিনি কিন্তু যে আস্কিং রেট আমাদের যে 12.1 ওভারের ভেতরে জিততে হবে, সেটা মাথায় রেখে ব্যাট করেছেন। এই এতটুকু বিষয়টা যদি আরও সবার মাথায় থাকতো, তাহলে হয়তো আমরা এই ফলটা হয়তো অন্যরকম হতে পারতো আর কি। আর আপনার রিশাদ সামনে আনা যেত, কিন্তু রিশাদ তো আপনার মাহমুদুল্লাহর মানে 1 বল খেলে হচ্ছে আপনার আউট হয়েছে। সেই সময় ইন্টেনশনটাও জরুরি ছিল। রিশাদ খুব স্বাভাবিকভাবে আপনার ম্যাচের যা সিচুয়েশন, সেই সিচুয়েশন মেনে আপনার মানে চালিয়ে খেলতে গিয়ে আউট হয়েছে। বাট প্রশ্নটা ওইখানে জাগে যে বাংলাদেশ আসলে ম্যাচ থেকে ছিটকে পড়েছে কখন, বা ছিটকে পড়ার পথে ছিল কখন। সেটা আসলে নবম ওভারের পরে যে 3টা ওভার গিয়েছে, নূর আহমেদ তরুণ লেগ স্পিনার, রশিদ খান আপনার 2টি উইকেট নিল। 1 ওভারে বোধহয় 2 রান, 1 উইকেট বা 4 রান, এই 3টা ওভারে আপনার সর্বসাকুল্যে হয়তো 12 বা 13 রান মাত্র আমরা তুলতে পেরেছি। ওই জায়গাটাতে আমরা ম্যাচ থেকে ছিটকে পড়েছি আসলে, মানে সেমিফাইনালে ওঠার দৌড় থেকে। তো ঠিক এরপরেই প্রশ্নটা ঠিক আপনার তোলা যায় যে আমরা যদি এরকমই চিন্তা করি যে 3 উইকেট পড়ে যাওয়ার পরে আমরা পুরো 20 ওভার খেলে আমরা জিতবো, আমরা তো পুরো 20 ওভারও খেলতে পারি। আর এই জয় আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ওঠার চিন্তা বাদ দিয়ে আফগানিস্তানের বিপক্ষে এই জয় আসলে লাভটা কি? এই জয়টা নিয়ে আমরা কি করবো? এই জয়টা নিয়ে আমরা ফিরে আমরা কি বলবো? কারণ আমাদের তো সেমিফাইনালে ওঠার সুযোগ ছিল, আর এই সুযোগটা ছিল হচ্ছে আপনার পরে পাওয়া 14 নেওয়ার মতো, যেটা আমাদের হাতে নাগালেই আসার কথা না। সেটা আমরা সৌভাগ্যক্রমে আমরা পেলাম। পাওয়ার পরে সেটা আমরা খুব ভালোভাবে সেটার মানে বেস্ট ইউজ, যেটা যে টিমের বেস্ট ইন্টারেস্টের পক্ষে যে খেলাটা আর কি, সেটা আমরা খেলতে পারি নাই। হ্যাঁ, আমরা এটা বলি যে আমাদের প্লেয়ারদের হয়তো বা সামর্থ্য নাই অনেক ক্ষেত্রে আর কি চেস করার, কিন্তু ইন্টেনশনটা দেখানো, সব দলেরই সব কিছু চেস করার সামর্থ্য থাকে না। কিন্তু একটা বিষয় খুবই কমন থাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, দলের জন্য যখন আপনি খেলবেন, তখন আপনাকে সামনে যে টার্গেটটা থাকবে আপনি সেটার জন্যই তাড়া করবেন, টিমের বেস্ট ইন্টারেস্টের জন্য খেলবেন। সেই বেস্ট ইন্টারেস্টটা ছিল হচ্ছে আপনার 12.1 ওভারের ভিতরে টার্গেটটা চেস করার চেষ্টা করা। আমরা বলছিলাম যে আসলে সেমিফাইনালে মানে উঠতে পারলাম না, আমাদের সুপার এইটটাও আসলে বলতে গেলে 3টা ম্যাচে আমরা খারাপভাবেই হেরেছি। ভারতের বিপক্ষে 50 রানে, অস্ট্রেলিয়ার বিপক্ষে 28 রানে, এবং শেষ তো আজকে সকালে যে আফগানিস্তানের সাথে। আপনাকে যদি জিজ্ঞাসা করি যে বাংলাদেশ তো বিশ্বকাপ মিশন শেষ, এবং এক কথায় যে গ্রুপ পর্ব থেকে এই যে সুপার এইট, বাংলাদেশ দল আসলে কেমন করেছে? স্ট্রং সাইড কী ছিল এবং উইক সাইড কী ছিল? এবারে T20 বিশ্বকাপে বাংলাদেশের খুব সন্তুষ্টির জায়গা হতে পারে বোলিং। রিশাদ
হোসেনকে বাংলাদেশে অনেকদিন লেগ স্পিনারের খুব ভালো একজন লেগ স্পিনারের পাশাপাশি আপনার ব্যাটিংয়ে একটু ভালো মানে রান পাবে আর কি, এই ধরনের একটা ক্রিকেটারের খোঁজে ছিল, পেয়েছে। যদি এর বাইরে বলি, যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটের মানদণ্ডে বলি আর কি, বর্তমান টি-20 বা ওয়ার্ল্ড ক্রিকেট যে গতিতে যে দৃষ্টিকোণে আর কি খেলা হয়, সেদিক থেকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আপনার 3টা জয় নিয়ে সন্তুষ্ট থাকতে পারে, হতে পারে রেকর্ড হয়তো বলবে আপনার যে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপটাই ম্যাচ জয়ের দিক থেকে সবচেয়ে সফল। কিন্তু যদি এইভাবে চিন্তা করি যে বাংলাদেশ এই যে ধাপে ধাপে এগোনোর যে বিষয়টা ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এই ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশের আসলে এইভাবেই মানুষ মনে রাখবে যে সেমিফাইনালে ওঠার একটা সুযোগ এসেছিল, সেইটা আসলে আমরা সাহসটা দেখাতে পারিনি। ওঠার জন্য যে সাহস লাগে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, প্রতিযোগিতামূলক ক্রিকেটে আপনার খেলার জন্য যে মানে যে জিতটা লাগে আর কি, সাহস থেকে শুরু করে দক্ষতা, এই সবগুলোর মিশেলে আমরা প্রয়োজনের মুহূর্তে আমরা সেই কাজটি আমরা করতে পারি নাই। আর এখান থেকে আসলে আমাদের সমর্থকদের আসলে একটু, আমার মনে হয় একটু শিক্ষা নেওয়ারও দরকার আছে, বা একটু বোঝারও বিষয় আছে, ঠিক শিক্ষা না, ঠিক বোঝারও দরকার আছে যে আমরা আমাদের সমর্থকরা আমাদের দলকে খুবই ভালোবাসেন, প্রত্যাশাটাও অনেক বেশি থাকে। তো এই প্রত্যাশার সঙ্গে আমাদের যে প্রাপ্তি, আমাদের যে বাস্তবতা আর কি, সেই বাস্তবতাটা ছিল আসলে আজকের ম্যাচটা আর কি, যে আপনার যখন মানে সেমিফাইনালের বাইরে যখন অন্য কোনো চিন্তা নাই, তখন বাংলাদেশ টিম সেই সাহসটা দেখাতে পারেনি। সাহসটা দেখে অ্যাটলিস্ট যেটা ওই লক্ষ্য পূরণটা পরের ব্যাপার, যে ট্রাইটা করা দরকার সেটা পর্যন্ত করতে পারেনি। সো আমার মনে হয় প্রত্যাশার পারোটা একটু নিচে থাকলে কষ্টের পরিমাণটাও একটু বেশি হবে, একটু কম হবে আর কি। আসলে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা এমনই, প্রতিবার তারা হতাশার সাগরে ডুবে যায়, আবার ঘুরে দাঁড়ায়, চিন্তা করে বাংলাদেশ হয়তো বা আবার কোনো একটা ভালো ম্যাচ বা ভালো জয় তাদের উপহার দেবে। আজকে আমরা আলোচনা করছিলাম যেভাবে আম ছালা দুটোই খাওয়ালো বাংলাদেশ। তো ধন্যবাদ আপনাকে, মেহেদী হাসান। ধন্যবাদ। দর্শক, আমরা আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে কথা বলতে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করতে পারেন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।